নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা আপার প্রাইমারিতে সোশ্যাল স্টাডিজ বিষয়ে জিওগ্রাফির যে অংশটা রয়েছে সে সম্পর্কে রেগুলার ক্লাস করছি। তার মধ্যে প্রথম ক্লাসটা আমরা আগের দিন করেছি। প্রথম ক্লাসের মধ্যে আমরা আলোচনা করেছিলাম ভূত্বক কি এবং তার শ্রেণীবিভাগ, অবস্থান এবং অন্যান্য বৈশিষ্ট্য যেগুলো ছিল সেই সম্পর্কে। আজকে আমরা দ্বিতীয় ক্লাস করব। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে গুরুমণ্ডল কি। তো ঠিক ভূত্বকের মতো আমরা গুরুমণ্ডল, এদের অবস্থান, তার শ্রেণীবিভাগ, তার বিভিন্ন অংশ এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যার মধ্যে থেকে আপার প্রাইমারি কেটে প্রশ্ন থাকতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করে নেব। তাহলে আমরা প্রথমে জেনে নেব গুরুমণ্ডলের অবস্থান। তো গুরুমণ্ডল আমরা আগের দিন গুরুমণ্ডলের অবস্থান পড়েছিলাম। আজকে তবু আরেকবার যারা নতুন তাদের জন্য আমি একটু ব্যাখ্যা করে দিই। আমরা যদি এটাকে ভূত্বক ধরে নিই তাহলে এটা হচ্ছে গুরুমণ্ডল, এটা কেন্দ্রমণ্ডল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ভূত্বক রয়েছে সবার উপরে, কেন্দ্রমণ্ডল রয়েছে সবার মিডিলে পৃথিবীর, এবং তাদের মধ্যভাগে রয়েছে গুরুমণ্ডল। তাহলে গুরুমণ্ডলের অবস্থা আমরা বলতে পারি ভূত্বকের নিচে এবং কেন্দ্রমণ্ডলের উপরে গুরুমণ্ডল অবস্থিত। তাহলে এটা হচ্ছে গুরুমণ্ডলের টোটাল অবস্থান। এবার এখানে গুরুমণ্ডল সম্পর্কে কি বলেছে সেটা আমরা একটু দেখি। পৃথিবীর অভ্যন্তরভাগে কেন্দ্র শিলামণ্ডলের মধ্যভাগে 1895 কিমি ব্যাসার্ধযুক্ত ক্রোমিয়াম, নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম গঠিত অপেক্ষাকৃত হালকা মাঝারি উষ্ণ তরল সান্দ্র অবস্থার ভূস্তরকে গুরুমণ্ডল বা ম্যান্টল বলে। এগুলো যে অংশটা বলেছে আমি প্রত্যেকটা অংশ আগে ব্যাখ্যা করে দিই। দেওয়া হয়েছে পৃথিবীর অভ্যন্তরভাগে কেন্দ্র এবং শিলামণ্ডলের মধ্যভাগে 1895 কিমি ব্যাসার্ধ যুক্ত। অর্থাৎ এটা 1895 কিমি এখানে বলেছে। যদি কোথাও দেখেন 2900 কিমি পর্যন্ত অপশন রয়েছে তাহলে কিন্তু সেটাকেও আপনারা ধরে নেবেন। রাউন্ড ফিগার হিসাবে এই গুরুমণ্ডলের ব্যাসার্ধ 2900 কিমি পর্যন্তই ধরা হয়ে থাকে। তাহলে এখানে 1895 কিমি আছে, কিন্তু যদি কোথাও 2900 কিমি থাকে সেটাই গুরুমণ্ডলের ব্যাসার্ধ হবে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি পৃথিবীর ভূত্বক থেকে, এই যে পৃথিবীর যে অংশটা আমরা ভূত্বক দেখতে পাচ্ছি এই অংশ থেকে কেন্দ্রমণ্ডলের যে মধ্যভাগের যে অংশটা, এই অংশটা টোটাল লেন্থ হচ্ছে 2900 কিমি বা 1895 কিমি। এটাই হচ্ছে গুরুমণ্ডলের টোটাল ব্যাসার্ধ। তাহলে এটা ব্যাসার্ধ বা গভীরতা বলতে পারি। তাহলে আগের দিন আমরা বলেছিলাম যে ভূত্বক 0 থেকে 40 কিমি গড় গভীরতা যুক্ত। তাহলে এবার 40 কিমি পর থেকে গুরুমণ্ডল শুরু হচ্ছে, যদিও টেকনিক্যালি এর মধ্যে আরেকটি স্তর রয়েছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। তারপর থেকে 2900 কিমি পর্যন্ত যে ব্যাসার্ধযুক্ত বা গভীরতাযুক্ত অঞ্চল সেটাকে আমরা গুরুমণ্ডল হিসাবে ধরে নিচ্ছি। এবার আমি বললাম টেকনিক্যালি আরেকটা অংশ রয়েছে, সেটা কি সেটা আমি একটু ব্যাখ্যা করি। এখন আমরা যদি এই ছবিটাকে এখানে মনে করি, আগের দিন যারা ক্লাস করেছিলেন তারা দেখেছিলেন যারা উপরের অংশটাকে আমরা ভূত্বক বলে ধরে নিয়েছিলাম, যেটা 0 থেকে 40 কিমি পর্যন্ত গড় গভীরতাযুক্ত অঞ্চলকে আমরা ধরেছিলাম। এবার এখানে দেখুন এর অংশে আমি 3টে স্তর দেখিয়েছি, এটা এটা এটা। তাহলে এই দুটো হচ্ছে মূলত গুরুমণ্ডল, তবে এটাও কিন্তু গুরুমণ্ডলেরই অংশ বিশেষ, কিন্তু স্তরটি গুরুমণ্ডলের বাকি দুটি এই স্তর থেকে কিন্তু বৈশিষ্ট্যগত দিক থেকে আলাদা এবং গুরুত্ব অপরিসীম। তাহলে কি কোন দিক থেকে আলাদা সেটা আমরা একটু আলোচনা করে নিই। তাহলে এটার আমরা নাম দেব, এই অংশটির আমরা নাম দেব অ্যাস্থেনোস্ফিয়ার। তাহলে অ্যাস্থেনোস্ফিয়ারের যদি অবস্থান আসে তাহলে আমরা কি বলবো দেখুন, ভূত্বকের নিচে, এবং এটার নাম হচ্ছে ঊর্ধ্বগুরুমণ্ডল, ঊর্ধ্বগুরুমণ্ডলের উপরে। অর্থাৎ ভূত্বকের নিচে, ঊর্ধ্বগুরুমণ্ডলের উপরে মোটামুটি এটা ধরে নিতে পারেন 250 কিমি গড় ব্যাসার্ধযুক্ত অঞ্চল, এটাকে আমরা এক কথায় বলছি অ্যাস্থেনোস্ফিয়ার। অর্থাৎ ভূত্বককে আমরা আগের দিন দুভাগে ভাগ করেছিলাম। যারা আগের দিনের ক্লাসটা করেনি কাইন্ডলি আগের দিনের ক্লাসটা পড়ে আসুন, তাহলে বুঝতে পারলে সুবিধা হবে, বা এই ক্লাসটা পরে আগের দিনের ক্লাসটা করে নেবেন। তাহলে টোটাল এর আমরা গভীরতা ধরে নিয়েছি 250 কিলোমিটার। এই স্তরটির মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা ভূত্বকের ওই সাইল এবং সাইমার যে দুটি অংশ তার নিচে অবস্থান করছে, ফলে এই স্তরটি ওই সাইল এবং সাইমার চাপে অনেকটা সান্দ্র অবস্থা রয়েছে। সান্দ্র বলতে না কঠিন না তরল, চাপের ফলে কিন্তু এটি সান্দ্র অবস্থা বা স্থিতিস্থাপক অবস্থায় অবস্থান করছে। কিন্তু যদি কোনো কারণে এই অঞ্চলে চাপের পরিবর্তন ঘটে, অর্থাৎ চাপ কমে যায়, তাহলে কিন্তু হঠাৎ করে স্তরটি তখন তরলে পরিণত হয়, এবং এই তরল অংশটি যতক্ষণ এই ভূত্বকের নিচে অবস্থান করে তখন তার নাম হয় ম্যাগমা। কিন্তু যদি কোনো ফাটল দিয়ে উপর দিকে উঠে আসে তখন তার নাম হয় যে লাভা, এবং সেই লাভা অগ্নুৎগম ঘটে, তার থেকে তৈরি হয় আগ্নেয়গিরি এবং নতুন ভূত্বক। এটা যেমন একটা দিক থেকে গুরুত্বপূর্ণ, অন্য দিক থেকে গুরুত্বপূর্ণ কি, এই সান্দ্র বা অ্যাস্থেনোস্ফিয়ার স্তরটি আছে বলেই
আমাদের ভূত্বক কিন্তু গুরুমণ্ডলের উপরে বা স্তরের উপরে ভাসমান অবস্থা রয়েছে। আমরা জানি ভূত্বক অনেকগুলো প্লেট বা পাত দিয়ে গঠিত, সেটা আমরা পরবর্তী সময় আরো বিস্তারিত পড়বো। তাহলে এই যে প্লেট বা পাতগুলি, তারা কিন্তু ভাসমান। একটি জলের উপরে অনেকগুলো নৌকা যেমন ভাসমান অবস্থায় থাকে, অনেকটা তেমনই প্লেট গুলো এই অ্যাস্ট্রোস্ফিয়ার স্তরের উপরে ভাসমান অবস্থা রয়েছে এবং বিভিন্ন দিকে চলছে, মুভমেন্ট হচ্ছে। সেই জন্য বলা হয় আমাদের পৃথিবী জীবন্ত, মুভমেন্ট রয়েছে। যদি এই অ্যাস্ট্রোস্ফিয়ার না থাকতো তাহলে কিন্তু প্লেটগুলো বিভিন্ন দিকে চলতো না। ফলে যে প্রাকৃতিক যে আলোড়ন বা বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া, যেমন পর্বতের গঠন, মালভূমি গঠন, পৃথিবীর ভারসাম্য রক্ষা হওয়া, নতুন নতুন ভূত্বক তৈরি হওয়া, পুরনো ভূত্বকের ধ্বংস হওয়া, এগুলো কিন্তু কিছুই ঘটতো না। তাহলে এই অ্যাস্ট্রোস্ফিয়ার আছে বলেই কিন্তু এগুলো ঘটছে, অর্থাৎ সেই দিক থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার অ্যাস্ট্রোস্ফিয়ারের নিচে আরো দুটি স্তর রয়েছে। আমরা যদি ধরি অ্যাস্ট্রোস্ফিয়ারের শেষ এই অংশটা, তাহলে এখান থেকে এই অংশ পর্যন্ত যদি আমরা টোটাল ধরে নিই, এই অংশটা 2900 কিমি গভীরতা পর্যন্ত, টোটাল 2900 কিমি গভীরতা পর্যন্ত এই অংশ থেকে আমরা তাকে ধরে নেব গুরুমণ্ডল। এই 2900 কিমি বা আমি আগের অংশে আপনাদেরকে দেখালাম যেখানে লেখা ছিল 1895 কিমি, যদি 1895 কিমি অপশনে থাকে তো সেটাই করবেন, আর যদি 2900 কিমি রাউন্ড ফিগারে করে দেয় তাহলে সেটাও কিন্তু গুরুমণ্ডলের টোটাল ব্যাসার্ধ বা গভীরতা হয়ে যাবে। এবার একে আমরা গুরুমণ্ডলকে মূলত আমরা দুভাগে ভাগ করছি। দেখুন, এটা একটি স্তর, এটা একটি স্তর। এই স্তরটি রয়েছে অ্যাস্ট্রোস্ফিয়ারের নিচে আর নিম্ন গুরুমণ্ডলের উপরে, অর্থাৎ এটাকে আমরা বলবো ঊর্ধ্ব গুরুমণ্ডল আর এটাকে বলবো নিম্ন গুরুমণ্ডল। তাহলে ঊর্ধ্ব গুরুমণ্ডলের অবস্থান কি হবে? অ্যাস্ট্রোস্ফিয়ারের নিচে, নিম্ন গুরুমণ্ডলের উপরে। আর নিম্ন গুরুমণ্ডলের অবস্থান কি হবে? ঊর্ধ্ব গুরুমণ্ডলের নিচে এবং কেন্দ্রমণ্ডলের উপরে। কেন্দ্রমণ্ডল আমি আরেকটু ভালোভাবে ব্যাখ্যা করলে বুঝবেন। নিচে যদি অংশটা দেখি, তাহলে এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, এই অংশটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, এখান থেকে এটুকু। তাহলে এটা হচ্ছে নিম্ন গুরুমণ্ডল। তাহলে নিম্ন গুরুমণ্ডলের অবস্থান হচ্ছে এই অ্যাস্ট্রোস্ফিয়ারের নিচে, আর এই কেন্দ্রমণ্ডলের উপরে এটা নিম্ন গুরুমণ্ডল অবস্থিত। তা দেখতে পাচ্ছি এই অংশটা, এটাকে আপনারা লিখে নিতে পারেন, এটাকে বলা হয় ক্রোফেসীমা, CRFESIMA। আচ্ছা, এই এসআই কি এম এ কি এটা আগে দিয়ে ব্যাখ্যা করেছি। এটা মানে হচ্ছে সিলিকা, এটা মানে ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে ক্রোমিয়াম, এটা হচ্ছে ফেরাস। অর্থাৎ ঊর্ধ্বগুরুমণ্ডলে আরেকটি নাম হচ্ছে ক্রোফেসীমা, কারণ এটাই ক্রোমিয়াম, ফেরাস বা লোহা, তার সঙ্গে সিলিকা এবং ম্যাগনেসিয়াম, মূলত এই চারটি উপাদান দ্বারা গঠিত, তাই এর নাম হয়েছে ক্রোফেসীমা। আবার নিম্ন গুরুমণ্ডলে আরেকটি নাম রয়েছে, তার নাম হচ্ছে নিফেসীমা, NiFeSiMa। নিফেসীমা, এখানে এনআই মানে নিকেল, এফি মানে লোহা, এসআই মানে সিলিকা, এমএ মানে ম্যাগনেসিয়াম। অর্থাৎ ঊর্ধ্বগুরুমণ্ডলের ক্রোফেসীমা নামটা মনে রাখলে আপনারা মনে রাখতে পারবেন যে ঊর্ধ্বগুরুমণ্ডল কোন কোন উপাদান দ্বারা গঠিত, আর নিম্নগুরুমণ্ডলের এই নিফেসীমা নামটি মনে রাখলেই আপনারা মনে রাখতে পারবেন যে নিম্নগুরুমণ্ডল কোন কোন উপাদান দ্বারা গঠিত। তাহলে এটাও চারটি মূল উপাদান দ্বারা গঠিত, এটাও চারটি মূল উপাদান দ্বারা গঠিত। এর মধ্যে দেখুন এই লোহা, সিলিকা, সরি ম্যাগনেসিয়াম, এক্ষেত্রেও কিন্তু লোহা, সিলিকা, ম্যাগনেসিয়াম এরা কমন উপাদান। শুধু এই দুটোর মধ্যে আলাদা উপাদান রয়েছে, ঊর্ধ্বগুরুমণ্ডলের মধ্যে রয়েছে ক্রোমিয়াম আর নিম্ন গুরুমণ্ডলের মধ্যে রয়েছে নিকেল। আমরা জানি যে ক্রোমিয়ামের সবসময় ক্রোমিয়ামের থেকে নিকেল ভারী, তাই নিম্ন গুরুমণ্ডল ঊর্ধ্ব গুরুমণ্ডলের তুলনায় অনেকটাই ভারী ও ঘনত্ব বেশি হবে। সেই জন্য নিম্ন গুরুমণ্ডল ঊর্ধ্ব গুরুমণ্ডলের নিচে অবস্থিত আর ঊর্ধ্ব গুরুমণ্ডল নিম্ন গুরুমণ্ডলের উপর দিকে অবস্থিত। এবার আর কি বৈশিষ্ট্য রয়েছে আমরা একটু দেখে নিই। এবার স্বাভাবিকভাবে ঊর্ধ্ব গুরুমণ্ডলের ঘনত্ব কম হবে, নিম্ন গুরুমণ্ডলের ঘনত্ব বেশি হবে। ঊর্ধ্ব গুরুমণ্ডলের উষ্ণতাও কিন্তু তুলনামূলকভাবে কম হবে, নিম্ন গুরুমণ্ডলের উষ্ণতা বেশি হবে। এখানে কি লেখা আছে আমরা একটু দেখে নিই। এখানে বলা হচ্ছে মাঝারি উষ্ণ তরল সান্দ্র অবস্থা ভূত্বকে গুরুমণ্ডল ম্যান্টল বলে। উষ্ণতা, গড় উষ্ণতা 3000°C। এখানে ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডল উভয় গুরুমণ্ডল মিলে গড় উষ্ণতা বের করেছে। যেহেতু ঊর্ধ্ব গুরুমণ্ডলের উষ্ণতা অনেকটাই কম, ওই 850 কাছাকাছি, 850°C কাছাকাছি গড়, আর নিম্ন গুরুমণ্ডলে উষ্ণতা তুলনামূলকভাবে বেশি। যাই হোক, এর আপেক্ষিক গুরুত্ব 4 থেকে 5। আর যে অংশটা রয়েছে ওই যে মোহবিযুক্তি রেখা দ্বারা ভূত্বক থেকে, আমি বলেছিলাম আগের ক্লাসে যে বিযুক্তি রেখাগুলো, আমি আলাদা একটা ক্লাস নেবো যাতে আপনাদেরকে পড়তে, আপনাদের মনে রাখতে সুবিধা হয়। তাহলে এই সম্পর্কে আজকে খুব বেশি আলোচনা করছি না, তবু এখানে বলে বলে দিচ্ছি মোহবিযুক্তি রেখা ভূত্বক থেকে এবং গুটেনবার্গ বিযুক্তি রেখা দ্বারা কেন্দ্রমণ্ডল থেকে বিচ্ছিন্ন হয়েছে। ব্যাপারটা কি আর একবার দেখিয়ে দিই। এখানে যদি আমরা এটাকে গুরুমণ্ডল মনে করি, তাহলে দেখুন গুরুমণ্ডলে এটা হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল,
এটা নিম্ন গুরুমণ্ডল। তাহলে ঊর্ধ্ব গুরুমণ্ডল এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা মোহবিযুক্ত রেখা যার দ্বারা ভূত্বক থেকে আলাদা হয়েছে, আর কেন্দ্রমণ্ডল থেকে আলাদা হয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা দ্বারা। এর মধ্যে আরো বিযুক্তি রেখা আছে, সে সম্পর্কে আমি আলাদা একটি ক্লাস পরে কখনো নিয়ে নেবো, যেটা আপনাদের খুবই কাজে লাগবে বলে আমার মনে হয়। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। সঙ্গে আরেকটু কথা বলে দিই, এখানে ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডল আমি বললাম এই দুটো গুরুমণ্ডল মিলে 2900 কিমি কাছাকাছি গভীরতা হবে। এর মধ্যে ঊর্ধ্ব গুরুমণ্ডলের গভীরতা তুলনামূলকভাবে কম, এই 650 কিমির কাছাকাছি, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত। আর বাকি যেটা 2200 কিমির কাছাকাছি রয়েছে সেটা নিম্ন গুরুমণ্ডলের কাছাকাছি গভীরতা হবে। এখান থেকে আমরা বলতে পারি এখান থেকে এটা 650 কিমি, আর এখান থেকে এটা 2250 কিমি। তাহলে এটা হচ্ছে টোটাল গুরুমণ্ডলের বৈশিষ্ট্য। আশা করছি আজকে ক্লাস বুঝতে অসুবিধা হয়নি। যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে কমেন্ট করবেন, আমি পরের ক্লাসে সেটা আবার ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি ক্লাসটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।